জয় হিন্দ এভরিওয়ান। কমার্স এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম একাদশ শ্রেণীর জন্য অ্যাকাউন্টেন্সি এমসিকিউ পোস্টার সিরিজের ডে 7। আমরা ডে 6 অবধি সফলভাবে আমরা ভিডিওগুলো দিয়েছি এবং আজকে আমরা ডে 7-এ উত্তীর্ণ হলাম। তাহলে আজকেও বেশ কিছু অদ্ভুত টাইপের ইন্টারেস্টিং কিছু এমসিকিউজ আমরা করাবো, যেগুলো কিনা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, এবং কিছু তোমাদের টাইপ করাবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আজকেও একটা গুরুত্বপূর্ণ টাইপ আমরা দেখাবো, লাস্টেই রেখেছি ভিডিওটা লাস্ট অবধি দেখো। যারা 40-40 টার্গেট করছো তারা দেখো। আমরা ট্রায়াল ব্যালেন্স দিয়ে একটা গুরুত্বপূর্ণ টাইপ দেখাবো আজকে, ঠিক আছে? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে আমরা দেখাবো। তো ওটা তোমাদের পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ, এবং যাদের স্কুলের প্রশ্ন একটু ঘোরানো করবে তাদের তো এই ধরনগুলো করে যাওয়াটা উচিত আমি মনে করি। অ্যাকাউন্টেন্সিতে তো প্রশ্ন কমন পাওয়া যায় না, আমাদের কমার্স লাইনে থিওরি সাবজেক্ট বাদ দিয়ে প্রশ্ন কমন হয় না, কিন্তু আমাদেরকে কনসেপ্টগুলোকে খুব স্ট্রং রাখতে হয়, যাতে কিনা আমাদের যেরকম কোশ্চেন দিক আমরা ফুল মার্কস পেয়ে আসবো বাড়িতে, ঠিক আছে? তো ভিডিওটা স্টার্ট করছি আমরা। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এটা 2019 সালে এসেছিল, ঠিক আছে? ইনভেস্টমেন্ট। এবার তোমরা অবশ্যই নিজেরা প্রথমে চেষ্টা করবে, এবং আমি তো উত্তরগুলো তোমাদের বলতে বলতে যাব। নিজেরা আগে চেষ্টা করবে এবং মিলিয়ে নাও তোমরা। দেখো ইনভেস্টমেন্ট হলো, এবার অনেকে বলবে আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে ইনভেস্ট করলাম, একটা স্টক হতে পারে, সেটা কোনো ব্যাংক হতে পারে। আচ্ছা ইনভেস্ট করলাম, তার মানে আমার পয়সা গেল, তাইলে আমার এক্সপেন্স। এবার এক্সপেন্সে তুমি দাগ দেবে, তোমার কেটে দেবে, তাইলে এটা কি? এটা আমাদের কাছে অ্যাসেট। আমি যে ইনভেস্টমেন্ট করলাম একটা টাকায়, সেটা তো আমি পাবো তো, মানে ওটা তো আমি পাও না আমার ওটা। তাহলে ওটাকে আমরা ব্যালেন্স শিটে কোথায় দেখাই? আমরা অ্যাসেট সাইডে দেখাই। তাহলে ইনভেস্টমেন্ট ইজ অ্যান অ্যাসেট, সবসময় মনে রাখবে এটা একটা অ্যাসেট। আচ্ছা, এইবার এর পরের প্রশ্নটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। কমেন্টে তোমরা আমাকে জানিও যে এটা কি হবে। ইনভেস্টমেন্ট ইজ, এটা দেখো, এটা হচ্ছে অ্যাসেট না লাইবিলিটি, সেই নেচারে কোয়েশ্চেন। আর এটা কী টাইপের অ্যাকাউন্ট? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যদি আমরা খুলি, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে এটা কী টাইপের অ্যাকাউন্ট, কোন ধরনের? এটা আমি তোমাদেরকে বলবো না, একটু ক্লু দিই তাইলে, যেহেতু একটু নতুন টাইপ। এটা অনেকেই হয়তো করোনি, কারণ আমরা সাধারণত দেখি বিভিন্ন ধরনের যেগুলো তোমাদের ওই ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপর অমুক অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট নেচার, এগুলো আমরা করি সাধারণত। এই ধরনটা আমরা সাধারণত করি না। তো এই ধরনটার জন্য আমি একটা ক্লু দিই। ইনভেস্টমেন্ট আমরা যেরকম বললাম অ্যাসেট, এমনই একটা অ্যাসেট ধরে নাও তোমরা, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ধরে নাও। এইবার বা ব্যাংকও ধরতে পারো, ক্যাশই ধরো, ক্যাশ ধরে নাও। তাহলে ক্যাশের নেচার কি? ক্যাশটা কি অ্যাকাউন্ট সেইটা ভাবো। ইনভেস্টমেন্টও একটা অ্যাসেট, তাহলে সেটাও সেই নেচারেরই অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? তোমরা আমায় কমেন্টে জানিও যার যার উত্তর সঠিক হবে, আমি তো সেটাকে রাইট দেবো, এবং যারা ভুল করবে কোনো কারণবশত, আমি সেটাকে বুঝিয়ে বলবো তোমাদেরকে। কমেন্টে জানিও অবশ্যই। নেক্সট কোয়েশ্চেনে যাবো। A trading concern received an order of supplying goods for ₹500. এটাও দেখো প্রিভিয়াস ইয়ারে এসছে, এবং এই বছরের প্রশ্ন যেগুলো আছে 2019-এর পড়াবো, দেখতে পাবে এই বছর একটু মানে কনসেপ্টের উপর বেস্ট করে কোয়েশ্চেনগুলো সাধারণত করেছিল, যার জন্য অনেকেরই কিছু কিছু প্রশ্ন ভুল গেছিল, আবার অনেকে ঠিকও করেছে। তো দেখো তোমরা কীরকম করতে পারো দেখি। আচ্ছা, তো এটা বলছে যে একটা বিজনেস, আমি ধরো বিজনেস করছি, বা তুমি ধরো তুমি বিজনেস করছো, তুমি একটা অর্ডার পেলে যে 500 টাকার মালপত্র পাঠাতে হবে। এটা তোমার কাছে কি একটা ট্রানজ্যাকশান না একটা ইভেন্ট? তুমি অর্ডার পেয়েছো। আমরা আগের দিন রেভিনিউ রিকগনিশন করেছিলাম, মনে করো, সেখানে কি বলেছিলাম? আমি সেল হিসেবে রেকর্ড কখন করব? যখন আমার স্টক থেকে মালপত্রটা বেরিয়ে যাবে। তুমি অর্ডার পেয়েছো, তোমার স্টক থেকে মালপত্র গেছে, বলেছে কি কোশ্চেনে? তাহলে এটা সেল হবে না। সেল না হলে একটা ট্রানজ্যাকশনও হবে না। তাহলে এটা কী হবে? এটা ইভেন্ট, মানে একটা ঘটনা ঘটেছে। যেমন তুমি খেলতে গেছো, মাঠে ফুটবল খেলতে গেছো, এটা একটা তোমার কাছে ইভেন্ট। তুমি বন্ধুবান্ধবের সাথে গল্প করেছো, এটা ইভেন্ট, ঠিক আছে? তুমি একটা খাবার কিনে খেয়েছো, সেটা তোমার কাছে একটা ট্রানজ্যাকশান, তোমার পয়সা গেছে। কথা বুঝতে পেরেছো? তো এটা ওই সেন্সে হবে। দেখো রেভিনিউ রেকগনিশন কিন্তু রিলেট করেই কিন্তু প্রশ্নটা দিল। তার মানে 1 বছর যদি কিছু একটা প্রশ্ন দিচ্ছে,
অন্য বছর প্রশ্নগুলো দেখো ওই কনসেপ্টের ওপর বেস্ড করে আসছে, তাই কনসেপ্ট বিল্ড করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা একজন টিচারের দায়িত্ব যে তোমাদেরকে একদম স্ট্রং কনসেপ্ট তোমাদের মধ্যে বিল্ড করে দেবে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, এবং যেই লেভেলেরই কোশ্চেন সেট করা হোক তোমরা ফুল মার্কস নিয়ে বাড়িতে যেন আসতে পারো। এবং তোমাদের দায়িত্ব যেভাবে তোমাদের কনসেপ্ট বিল্ডিং করা হবে তোমরা সেইভাবে সেটাকে ঠান্ডা মাথায় বুঝবে এবং মাথায় স্টক করে রেখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আচ্ছা, এই প্রশ্নটা যেটা আছে না, পার্টিকুলার এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই যে ইয়ারে যেটা এসেছিল এইটা কিন্তু অনেকে ভুল করে এসেছিল। তোমরা চেষ্টা করো, এবং আমি অবশ্যই এটা বুঝিয়ে বলছি। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি অপশানগুলো পড়বো না, কারণ অপশানগুলো অনেকটা কাছাকাছি, তোমরা গুলিয়ে ফেলবে। তাই জন্য আমি তোমাদের সঠিক অপশানটা বলে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো, এবং ওটাকেই মাথায় রাখো। যদি সব অপশান পড়ে এটাকে করতে যাও তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। বারবার বলছি, জীবনে বুঝতে পারবে না। আমি যেভাবে বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। ইনকাম ইজ রেকর্ডেড আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং হোয়েন। বলছে আমাদের যে আয় হচ্ছে বা রেভিনিউ, ইনকামের জায়গায় রেভিনিউ বলতে পারে, আমাদের ক্যাশ বেসিসে রেকর্ড হচ্ছে অ্যাকাউন্টিংয়ে, কখন রেকর্ড হবে? সঠিক অপশান হবে একেরটা, সাচ ইনকাম ইজ নট অ্যাক্রুড বাট স্টিল রিসিভড ইন অ্যাডভান্স। আমরা ইনকাম হিসেবে আমরা তখনই ক্যাশ বেসিসে আমরা রেকর্ড করব যখন আমরা ইনকামটা পেয়েছি, রিসিভ করেছি। তিনটে কেস হতে পারে, একটা রিসিভ করেছি, একটা আগের থেকে রিসিভ করেছি, আর একটা হতে পারে অ্যাক্রুড। এখানে বলছে যে আমাদের ক্যাশ বেসিসে যদি হয়, আন্ডার ক্যাশ বেসিসে যদি হয় তাইলে আমাদের দুটো হবে, রিসিভ তো হয়ে গেল, অ্যাক্রুড থাকা চলবে না। মানে ইনকাম আমাদের বাকি আছে, মানে আমরা ধরো পরিষেবা দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের টাকাটা পাইনি, এটা করলে হবে না। তবে এটা অবশ্যই হতে পারে যে টাকা আগের থেকে নিয়ে নিয়েছি, পরিষেবা দিইনি। কেননা তুমি যখন অ্যাকাউন্টসে রেকর্ড করছো আউটস্ট্যান্ডিং ইনকাম, এটা আমরা অ্যাসেট সাইডে দেখাই ঠিকই, কিন্তু আমরা এটা ক্যাশ বেসিসে কিন্তু দেখাতে পারি না। তবে এটা আমরা অবশ্যই দেখাতে পারি যে টাকা আমরা আগের থেকে নিয়ে রেখেছি, পরিষেবাটা পরে দেওয়া বাকি। দ্যাট মিনস আমরা রিসিভড ইন অ্যাডভান্স করেছি টাকাটা, সেটা হবে, কিন্তু অ্যাক্রুড কখনোই হবে না। এইভাবে মনে রাখো এই এমসিকিউটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিং আমরা রেকর্ড করব। আচ্ছা, নেক্সট চলো। আচ্ছা, হ্যাঁ, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা আগেও 2 বছর এসেছিল, 19-এও এসেছিল, মোট 3 বছর এসেছে। এই কোশ্চেনটা আমরা আগেও এমসিকিউ বুস্টার সিরিজে করেছি, তো এটা আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা, দেখি কেমন পারো। এটা সঠিক উত্তরটা আমাকে কমেন্টে জানিও, আশা করি তোমরা সঠিক উত্তর দেবে। নেক্সট বলেছে গুডস আর পারচেসড অ্যাট এ লিস্ট প্রাইস অফ 10,000 at 10% ফর এ ডিসকাউন্ট, হাউ মাচ অ্যামাউন্ট উইল বি শোন অ্যাজ দি পারচেস অ্যাকাউন্ট। আচ্ছা, পারচেস অ্যাকাউন্টে কত টাকা আমি শো করব? গুরুত্বপূর্ণ টাইপ, আগে স্টার করো অবশ্যই। টাইপটা মনে রাখো, অ্যামাউন্ট তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, 10-এর জায়গায় 5,000 করে দিতে পারে, এবং ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবে দেখে নাও। দেখো, 10,000 টাকার আমি মালপত্র কিনেছি, আমাকে আচ্ছা ডিসকাউন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট দিয়ে বলেছে, ট্রেড ডিসকাউন্ট দিয়েই বলি, 10% ট্রেড ডিসকাউন্ট আমাকে ব্যবসায়ী দিয়েছে যার থেকে কিনেছি, মোদ্দা কথা 10% আমাকে ছাড় দিয়েছে 10,000 টাকার উপর। তাহলে 10,000 টাকা 10% কত হয়? তার মানে 10,000 টাকা লিখলাম ধরো, তার সাথে আমি কত গুণ করবো? 10% মানে 10 ডিভাইডেড বাই 100, যত পার্সেন্ট বলবে ডিভাইডেড বাই তোমরা 100 করে দেবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানে দুটো শূন্যের সাথে এখানে দুটো শূন্য কেটে গেল, কাটলো কি না? তাহলে এখানে রইলো 100 আর এখানে রইলো 10, তাহলে 100-র সাথে 10 গুণ করলে কত হয়? 1000 হয়। 100-র সাথে 10 গুণ করলে কত হয়? 1000 হয়। এই 1000 টাকাটা হচ্ছে আমার ডিসকাউন্ট। তাইলে আমার কত টাকা আমি পারচেজ অ্যাকাউন্টে দেখাবো? 1000 টাকা দেখাবো না, এটা তো ডিসকাউন্ট। পারচেজ তাহলে কত টাকার করলাম? জিনিসটা ছিল 10,000 টাকার, ডিসকাউন্ট পেলাম 1000 টাকা, তাহলে পারচেজটা আমি করেছি 9,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট
which of the following accounting standards deal with the valuation of inventory? ইনভেন্টরি বলতে পারে, তোমাদেরকে স্টকও বলে দিতে পারে। এখন কর্পোরেট ওয়ার্ল্ডে স্টক বলে কিছু হয় না, ইনভেন্টারি কথাটা ইউজ করা হয়, ওপেনিং ইনভেন্টারি, ক্লোজিং ইনভেন্টারি। কিন্তু তোমাদের প্রশ্নে ওপেনিং স্টক ক্লোজিং স্টক দিলেও ঘাবড়াবে না, একই জিনিস, ঠিক আছে? তো এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে মানে বলা আছে যে ভ্যালুয়েশনটা কিভাবে হবে, ক্লোজিং ইনভেন্টারির ভ্যালুয়েশন কিভাবে হবে ইত্যাদিগুলো, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2-তে বলা আছে। কখনোই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা গুলাবে না, AS2-তে বলা আছে। আর AS6-এ আমাদের ডেপ্রিসিয়েশন বলা আছে। AS6-এ কি বলা আছে? ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, বলেছে ক্যাপিটাল অফ অ্যান এন্টারপ্রাইজ ইজ ₹6 lakhs and the liabilities is ₹4 lakhs. What will be the amount of assets? আমরা কি জানি অ্যাকাউন্টিং ইকুয়েশানে অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। ক্যাপিটাল কত বলেছে? 6 লাখ, তাহলে 6 লাখের সাথে প্লাস কত করব? লাইবিলিটিস 4 লাখ, 6 লাখ 4 লাখ 10 লাখ, 10 লাখ কোথায় লেখা আছে? অপশন নম্বর ডি কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। আচ্ছা, এইটা একটু ভালো করে বুঝো, এটা বোঝার জিনিস আছে, একটু বলে নিই। আদিত্য কমেন্সড বিজনেস উইথ ক্যাপিটাল অফ 5,60,000। দ্য ইম্প্যাক্ট অফ দিস ট্রানজ্যাকশন উইল বি। ইয়ারে এসেছে এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমার কতটা নলেজ আছে সেটা চেক করার জন্য প্রশ্নটা করা হয়েছিল। তো কনসেপ্টের কতটা নলেজ আছে দেখো, এখানে বলছে ব্যবসা শুরু করেছে, কমেন্স মানে হচ্ছে স্টার্ট করা, ব্যবসা শুরু করেছে ক্যাপিটাল দিয়ে। ইম্প্যাক্ট কী হবে? এটা একটা ট্রানজ্যাকশান তো হয়েছে, কিন্তু এই ট্রানজ্যাকশানটার এফেক্টটা কী হবে? আমরা অপশানের দিকে পড়ে তাকাবো। আগে আমাকে জানতে হবে যে ব্যবসা স্টার্ট হলে জার্নাল কী হয়। একদম প্রথমে তোমরা শিখেছো ব্যবসা স্টার্ট করার জার্নাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এই জার্নালটাকে তোমরা মাথায় রাখবে। এইবার আমরা অপশান পড়ব। বলছে ডিক্রিজ ইন অ্যাসেট, ডিক্রিজ, এক সেকেন্ড বলছে ডিক্রিজ ইন অ্যাসেট, ডিক্রিজ ইন ক্যাপিটাল। তোমার অ্যাসেট কমলো, ক্যাপিটাল কমলো। তোমার কি ক্যাপিটাল কমেছে? ক্যাপিটাল তো বাড়লো, ব্যবসায় ক্যাপিটাল এলো, ক্যাপিটাল বাড়লো, তাহলে এটা বাদ দাও, বাদ দাও, গল্প শেষ। ডিক্রিজ ইন লাইবিলিটি, ইনক্রিজ ইন ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে অবশ্যই, ব্যবসায় ক্যাপিটাল এসেছে, কিন্তু লাইবিলিটি বেড়েছে না। লাইবিলিটি কোথায় বেড়েছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল বেড়েছে আর ক্যাশ বেড়েছে, ব্যবসার ক্যাশ বেড়েছে। পকেট দিয়ে ক্যাশ গেল ওইটা ভাববে না, ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ক্যাশ জমা করলাম, ঠিক আছে? সেইটা আমার হচ্ছে ব্যবসায় ক্যাশ দিলাম, ব্যবসার ক্যাশ বেড়েছে, তাহলে এখানে লাইবিলিটি কোথায়? ডিক্রিজ হলো, তাহলে এটাকেও খতম হবে না। এবার বলছি ইনক্রিজ ইন অ্যাসেট, ইনক্রিজ ইন ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল তো ইনক্রিজ হয়েছে, অ্যাসেটও ইনক্রিজ হয়েছে, ক্যাশ একটা অ্যাসেট না, তো ক্যাশ তো বাড়লো, ব্যবসার ক্যাশ বাড়লো, তাই না? তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আর পরেরটা দেখার দরকার নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক নাও তোমরা এখানে। এই টাইপটা আমরা বহুবার করিয়ে ফেলেছি এবং এই টাইপটা তোমাদের পরীক্ষা আসবেই আসবে, ধরে রাখো একটা। তো এই টাইপটা তোমরা আমাকে একটা করে দেখিও, তো এটা করে দেখিও তোমরা, আশা করি পারবে তোমরা। আচ্ছা, নেক্সট, the amount of difference in two sides of trial balance is transferred to। হ্যাঁ, এইখান থেকে আজকের আমাদের স্পেশাল টাইপটা শুরু হচ্ছে। এটা 2019-এ এসেছে। বলছে ট্রায়াল ব্যালেন্স করো যে তোমরা জার্নাল লেজারের বা ট্রায়াল ব্যালেন্স, ওই ট্রায়াল ব্যালেন্সে দুটো সাইড থাকে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। দুটো সমান হলে ট্রায়াল ব্যালেন্স মিলল, বাট ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, ঠিক আছে? আর যদি দুটো সমান না আসে তাইলেই হচ্ছে গণ্ডগোলের সৃষ্টি, মাথায় বাড়ি। তাইলে তখন যে টাকাটা গণ্ডগোল এলো, ধরো এক সাইডে এসছে 1 লাখ আর এক সাইডে এসছে 2 লাখ, তাহলে কত টাকার গণ্ডগোল হলো? 1 লাখ টাকার গণ্ডগোল হলো, মানে ডিফারেন্সটা নেব আমরা দুটো অ্যামাউন্টের মধ্যে। তাহলে এই 1 লাখ টাকাটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, এটাই বাংলা ভাষায় বলতে চাইছে। এটা আমরা সবসময় সাসপেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করি,
সাসপেন্স অ্যাকাউন্টে সবসময় ট্রান্সফার করি। আমার মনে নেই আগে এমসিকিউ বুস্টার সিরিজে আমরা এই এমসিকিউটা করিয়েছিলাম কি না, এটা মনে রাখবে, এটা একটা ইম্পর্ট্যান্ট টাইপ, ঠিক আছে, এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটা সম্পূর্ণ তোমার নলেজের ওপর বেস করে কোয়েশ্চেন করা। আমি বলছি না 2019-এ নলেজের ওপর বেস করে কোয়েশ্চেন করা হয়েছে, কে কতটা কনসেপ্টের ওপর জোর দিচ্ছে, ঠিক আছে। কেননা তোমরা ট্রায়াল ব্যালেন্স করেছো, অনেক ট্রায়াল ব্যালেন্স দেখবে মিলে যায়, কিন্তু কিছু ট্রায়াল ব্যালেন্স দেখবে, মানে ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টারের যে অঙ্কগুলো, কিছু দেখবে এমন অঙ্ক দেওয়া থাকে বইয়ের এক্সারসাইজে যেগুলো কিনা দুপাশ মেলে না, তখন যে ডিফারেন্স অ্যামাউন্টটা সাসপেন্স অ্যাকাউন্টে ওটা দেখাতে হয়। এবার সাসপেন্স অ্যাকাউন্ট যেটা হয় সেটা ডেবিট সাইডেও আসতে পারে গন্ডগোল, ক্রেডিট সাইডেও গন্ডগোল আসতে পারে। তার মানে সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, ঠিক আছে। আবার জিরোও হতে পারে। বলো জিরো কীভাবে? ট্রায়াল ব্যালেন্স মিলে গেলে সাসপেন্সের কোনো ব্যালেন্স নেই, তো তিনটেই হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসবো আজকের গুরুত্বপূর্ণ টাইপটা। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন আমি পড়িয়ে নিই, তারপরে এই টাইপটা আমরা আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিসের এক্সাম্পল? এই প্রশ্নটা জানি না প্রিভিয়াস ইয়ারে এসেছিলো কি না, প্রশ্নপত্রগুলো দেখতে হবে তাইলে। কিন্তু এটা কিন্তু ইম্পর্ট্যান্ট টাইপ, অনেক স্কুলে কিন্তু দেবে, অনেক স্কুলে দেবে, এটা বারবার বলছি। কি বলছে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি? অনেক বইতে লেখা পার্সোনাল অ্যাকাউন্ট, অনেক বইতে লেখা রিয়াল অ্যাকাউন্ট, বিভিন্ন জনের বিভিন্ন যুক্তি রয়েছে। তবে আমি বলবো তোমরা পার্সোনাল অ্যাকাউন্টে দাগ দিও। এবার আমি আমার যুক্তিতে বলে দিচ্ছি, এবং এই যুক্তিটাই অনেক জায়গায় পাবে। তোমরা চাইলে গুগলেও করতে পারো, সার্চ গুগল করেও দেখতে পারো, গুগলও হয়তো পার্সোনাল অ্যাকাউন্ট বলবে। আমি শিওর নই, কিন্তু এটাই বলার কথা, লজিকে এটাই আসছে। গুগল তো দেখো এআই এর মাধ্যমে অ্যান্সারগুলো দেবে, তো আমার মনে হয় এই লজিকটা দিতে পারে। দেখো, আমরা যখনই বলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী হয়? কোনো ব্যক্তির নামে হয়, তাই তো। তুমি ধরো ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলেছো, তোমার নামে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাইলে ওটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল। বা ধরো তোমার কোনো বিজনেস আছে, এবার তুমি তোমার বিজনেসের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেছো। ধরো তোমার কাছে আছে বিজনেস, ধরো কাল্পনিক একটা, ধরো রয় ট্রেডার্স, কাল্পনিক ধরো রয় ট্রেডার্স। তোমার নাম ধরো, তোমার নামে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে, তাছাড়াও তুমি আরও একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ যেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামে থাকবে তোমার বিজনেসের নাম, এরকমটা কিন্তু হয়, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ। তাইলে ওটা তো একটা নাম, তো ব্যক্তি বা কোনো ব্যবসা ইত্যাদির নাম, তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট সেই আন্ডারে আসছে। রিয়াল অ্যাকাউন্ট অনেকে বলে কি অর্থে না, ধরো ক্যাশ হচ্ছে তোমাদের, জানো, অ্যাসেট একটা, ওটা রিয়াল অ্যাকাউন্ট, কামস ইন ডেবিট গোজ আউট ক্রেডিট, এটা রুলে ছিল আমাদের, গোল্ডেন রুলে। এবার তোমাদের সেই লজিক থেকে বলে ক্যাশ আমি ক্যাশ যদি ব্যাঙ্কে ডিপোজিট করি দিই, ব্যাঙ্ক কোথায় হয়ে গেল, তাহলে ওটা রিয়াল অ্যাকাউন্ট বলতে আপত্তি কথা। এই নিয়ে দ্বিমত আছে, তবে আমি বলবো পার্সোনাল অ্যাকাউন্টে দাগ দিও, নাম্বার দিয়ে দেবে তোমাদেরকে, ঠিক আছে। এবং এই লজিকটাই ম্যাক্সিমাম টিচার বলো যারা আছেন তারা এই লজিকটাকেই নেন, পার্সোনাল অ্যাকাউন্টের যে লজিকটা বললাম। তবে বহু বইতে রিয়েল অ্যাকাউন্ট পড়েছে কেন জানি না, পার্সোনাল হওয়ারই কথা, ওটাই করো তোমরা। আচ্ছা, নেক্সট আজকের ইম্পর্টেন্ট টাইপটা আমরা করেই দিই। হ্যাঁ, দেখো, এটা তোমরা ট্রায়াল ব্যালেন্স কেটেও করতে পারো, ট্রায়াল ব্যালেন্স ছাড়াও করতে পারো। আমি ট্রায়াল ব্যালেন্স ছাড়াই দেখালাম, কারণ তোমরা পরীক্ষায় যখন এমসিকিউ দেবে, হ্যাঁ, ওই টাইমের মধ্যে একটা ট্রায়াল ব্যালেন্স কেটে রাফে করতে পারো চাইলে, সেটাও সুবিধা হবে, হ্যাঁ, সেটাও খারাপ না। তবে এইভাবেও করতে পারো। দেখো আমি কীভাবে করাচ্ছি। বলেছে আগে প্রশ্নটা পড়ি, প্রশ্ন পড়লে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কী। ক্যালকুলেট দি অ্যামাউন্ট টু বি ট্রান্সফার টু সাসপেন্স অ্যাকাউন্ট অ্যাজ অন 31 জুলাই 2024 ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন। এই যে ব্যালেন্সগুলো দিয়েছে এগুলো হচ্ছে 31 জুলাই 2024 ব্যালেন্স। বলছে আমাকে তুমি সাসপেন্স অ্যাকাউন্টের যে টাকাটা যাবে সেটা আমাকে বার করে দাও। সাসপেন্স অ্যাকাউন্টে টাকা যাবে মানে তোমাকে আগে বুঝে নিতে হবে প্রশ্ন পড়ে যে কিছু না কিছু গন্ডগোল দুপাশে হবে, তাই তো সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আরে বাবা, দুপাশে যদি গন্ডগোল না থাকে ডেবিট আর ক্রেডিটের মধ্যে, তাইলে তো তোমার সাসপেন্স অ্যাকাউন্ট আসবেই না। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট আসছে যখন, তাহলে গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোলটা কীভাবে বার করব? ডিফারেন্সটা দিয়ে, ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের
ডিফারেন্সটা দিয়ে বার করবো কি না? তাহলে দুটো আমাকে আগে টোটালটা বার করতে হবে, তারপর তো আমি ডিফারেন্স করে যাবো। তাহলে টোটালটা আগে আমাকে বার করতে হবে। তার মানে আমাকে যে এই যে ইনফরমেশানগুলো দিয়েছে এখান থেকে আগে আমাকে ডেবিটগুলো বেছে বার করতে হবে, ক্রেডিটগুলো আমাকে বেছে বার করতে হবে। তার মানে এই নয় এখানে শুধুমাত্র অ্যাসেট অ্যাকাউন্টগুলোই দেবে, এখানে কিছু এক্সপেন্স থাকবে, ইনকাম থাকবে, অ্যাসেট থাকবে, লাইবিলিটি, সব মিলিয়ে মিশিয়ে খিচুড়ি করে দেবে তোমাকে। এখান থেকে ডেবিট আলাদা করতে হবে, ক্রেডিট আলাদা করতে হবে তোমাকে, তারপর টোটাল করবে, ডিফারেন্স মারবে, সাসপেন্সের ব্যালেন্স তুমি পেয়ে যাবে। তাহলে আমরা দেখি কোনগুলো আসবে। আচ্ছা, আমরা আগে বলে নিই, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা জানি অ্যাসেট, তাহলে এটা ডেবিট ব্যালেন্স হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, ডেবিট ব্যালেন্স হবে। আচ্ছা, রেন্ট আমাদের হচ্ছে এক্সপেন্স, ডেবিট ব্যালেন্স হবে। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স আমাদের ডেবিট ব্যালেন্স হবে। আচ্ছা, ক্রেডিটার্স হচ্ছে আমাদের আচ্ছা আগে ডেবিট ব্যালেন্সগুলোই বলে দিই। ক্রেডিটার্স আমাদের ক্রেডিট ব্যালেন্স হবে, এটা একটা লাইবিলিটি। প্রিপেইড রেন্ট আমাদের অ্যাসেট, মানে আগের দিয়ে রেন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে কিন্তু অ্যাডভান্স রেন্টও বলতে পারে, বা রেন্ট পেইড ইন অ্যাডভান্স, বিভিন্ন জনে বিভিন্ন নামে রাখে, ঠিক আছে। আচ্ছা, প্রিপেইড রেন্ট তার মানে এটা আমরা অ্যাসেট সাইডে বসে প্রিপেইড রেন্ট আগের দিয়ে রেন্ট পে করে দিয়েছি। আজকে ধরো আমি পরের মাসের রেন্টটা পে করে দিয়েছি, তাহলে এটা আমার কাছে অ্যাসেট। আচ্ছা, এটা আমি আগের ভিডিওতেও বুঝিয়েছিলাম, ঠিক আছে। ডেটর্স অ্যাসেট, তো এটা ডেবিট ব্যালেন্স। ব্যাড ডেট ইজ এ লস, তো ডেবিট ব্যালেন্স। বিলস রিসিভেবল অ্যাসেট, ডেবিট ব্যালেন্স। বিলস পেয়েবল আমরা ক্রেডিট ব্যালেন্স পাই, লাইবিলিটি। আচ্ছা, এবার আসি, অনেকে লোন কথাটা দেখেই ছট করে এটা ক্রেডিট ব্যালেন্সে বসিয়ে দেবে, দেখো না, ওরম করো না তোমরা। লোন টু সুমন বলেছে, লোন টু সুমন, এই যে টু, এইটাই হচ্ছে মেন কালপিট। এখানে যদি ফ্রম লেখা থাকতো, যেটা কিনা আমরা বেশ কিছু ভিডিওতে আমরা দেখিয়েছি, লোন ফ্রম সামথিং ব্যাংক, বা লোন ফ্রম কোনো ব্যক্তির থেকে লোন নিয়েছি, তাহলে সেটা আমার কাছে লাইবিলিটি। আর লোন টু সুমন মানে সুমনকে লোন দিয়েছি, তাহলে সেটা আমি পাবো কি না, ওটা আমার প্রাপ্য কি না, তাহলে অ্যাসেট। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে, কথার মারপ্যাচ আর কিছুই না। আচ্ছা, এইবার আসি এই জিনিসটা, ওয়াইফস কন্ট্রিবিউশন, পরে আসছি। ক্যাসেট ব্যাংক অ্যাসেট, ডেবিট ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, ডেবিট ব্যালেন্স। ক্যাপিটাল আমরা জানি লাইবিলিটি, ক্রেডিট ব্যালেন্স। ক্যাপিটাল সেই হতে লাইবিলিটি না, তবে ক্রেডিট ব্যালেন্স। আউটস্ট্যান্ডিং স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, হ্যাঁ কথাটা একসাথে, আউটস্ট্যান্ডিং স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, এটা আমরা জানি লাইবিলিটি সাইডে বসবে, তো এটা ক্রেডিট ব্যালেন্সে যাবে। এইবার আসি নতুন জিনিস একটা, তোমরা দেখলে অনেকে করেছো ট্রায়াল ব্যালেন্সে, ওয়াইফস কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস। ওয়াইফস কন্ট্রিবিউশন, ধরো মালিক যে ব্যবসার, তার স্ত্রী কিছু টাকা দিয়েছে, হতে পারে তার শর্ট পড়ে গেছিলো টাকা, বা এরকম হতে পারে দরকার পড়েছিল, যে কোনো কারণবশত তার স্ত্রী তাকে ব্যবসায় কন্ট্রিবিউশন করেছে। আবার এরকমও হতে পারে তার স্ত্রী ব্যবসায় টাকা দিয়েছে, পরে হয়তো কিছু এক্সট্রা রিটার্ন নিয়ে নেবে ব্যবসা থেকে, হতেই পারে। যাই হোক, সেটা স্বামী স্ত্রীর কথা, সেটাই আমরা গেলাম না। আমাদের কথা হচ্ছে ব্যবসা এটা কীভাবে ট্রিট করবে, তাই না? মালিকের স্ত্রী কন্ট্রিবিউশন দিয়েছেন, ব্যবসা বলছে যে মালিকের স্ত্রী দিক, যেই দিক, ইভেন মালিকও যদি দেয়, যেমন ক্যাপিটাল তোমরা কি জানো, একটা অর্থে লাইবিলিটি টাইপ, নট এক্স্যাক্টলি লাইবিলিটি, বাট এটা একটা লাইবিলিটি টাইপেরই তো। কেননা ব্যবসা এবং তার মালিক পৃথক, আমরা এনটিটি কনসেপ্টে পড়েছি। তাহলে ব্যবসার টাকা মালিকের টাকা আলাদা হিসাব মতো, মালিক যখন ক্যাপিটাল ইনভেস্ট করেছে সেটা মালিকের টাকা, তাহলে ব্যবসা তার কাছে দায়ী যে টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে। তেমন ব্যবসায়ীর ওয়াইফও তাই, সে যখন টাকা দিয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে বাধ্য, তাহলে এটা আমাদের লাইবিলিটি এবং এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স হবে। কথা বুঝতে পারলে আশা করি। এবার আমরা ডেবিট আর ক্রেডিটটাকে আলাদা আলাদা করে টোটাল করে ফেলবো। দেখো, টোটাল আমরা ডেবিটগুলো সাজিয়েছি, আমরা পরে ক্রেডিটগুলো সাজিয়েছি। হিসাব কীভাবে করবে শিখে নাও ক্যালকুলেটার ছাড়া। 4 লাখ, 2 লাখ কত, 6 লাখ, 6 লাখ 20, 6 লাখ 20 আর 25 কত, 6 লাখ 45, 6 লাখ 45 পাচ্ছে 6.5 লাখ, মানে 6,50,000। তো 6,50,000-এর সাথে আরও 50,000 কত হলো, 7 লাখ। 7 লাখের সাথে আরও 5,000, 7,05,000। আচ্ছা, 7,05,000-এর সাথে 3,000, 7,08,000, 7,08,000। এবার এখানে চলে এসো, 7,08,000, 7,09,000, 7,10,000, 7,10,000-এর সাথে আরও 2 লাখ, 9,10,000। এসে গেল আমার ডেবিট ব্যালেন্সের টোটাল, নট টোটাল অফ অ্যাসেট। এই কথাটা লিখবে না, লিখতে হবে না, ওএমআর শিটে তো ফিল করবে, রাফে কিন্তু বুঝে শুনে লিখো, মানে রাফ করো ঠিকঠাক, নিজের যাতে বুঝতে সমস্যা। এগুলো ডেবিট ব্যালেন্সগুলোর যোগফল করলাম। ট্রায়াল ব্যালেন্সে দুটো সাইড হয়, ডেবিট আর ক্রেডিট, ঠিক আছে। নেক্সট চলো,
এবার ক্রেডিট ব্যালেন্সের আমরা টোটালটা করে ফেলি। তাইলে আমরা সবগুলো সাজিয়ে নিয়েছি, বসিয়ে নিয়েছি এখানে। আচ্ছা, হিসাবটা দেখো, 1,50,000, 1,50,000, 1,00,000, 2,50,000, 2,00,000, 4,50,000, 4,50,000, 10,000, 4,60,000, 4,60,000 আগে 2,00,000 যোগ করি, 6,60,000, 6,60,000 সাথে 40,000 যোগ করব। 40,000 যোগ করলে কত হলো? 7,00,000। 7,00,000-এর সাথে আরও কত পড়ে রইলো? 10,000। তো 7,10,000, ঠিক আছে। আচ্ছা, তাইলে এবার আমার ডেবিট ব্যালেন্সে এলো 9,10,000, এখানে এলো 7,10,000 ক্রেডিটে। তাহলে কোন দিকে কম? বলছে যে ক্রেডিট দিকে কম। তাহলে ক্রেডিট দিকে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কত টাকার ডিফারেন্স? ডিফারেন্স কত? 2,00,000। এই 2,00,000 টাকার সাসপেন্স অ্যাকাউন্ট আমাদেরকে ক্রেডিটে ক্রিয়েটটা করে দিতে হবে। তাইলে আমার এখানে 2,00,000 দেখতে পাচ্ছি দুই জায়গায় আছে, ক্রেডিট কোথায় লেখা? এই যে ক্রেডিট। তাহলে আমার এইটা সঠিক অপশান হয়ে যাবে, ডেবিটে ভুল করে দাগিয়ে আসবে না। যেই সাইডে কম পড়বে, যেই সাইডে শর্ট পড়বে, সেদিকেই সাসপেন্স দিয়ে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। কারণ সাসপেন্স হচ্ছে না একটা গ্যাটিসের মতো, ঠিক আছে। এটাকে আমরা সাপোর্ট দিলাম, ঠিক আছে। যে তোমার ভাই কম আছে ব্যালেন্স, ঠিক আছে, তুমি এখন আপাতত সাসপেন্স নিয়ে দাঁড়াও লাইনে, পরে দেখছি কোথায় ভুল হয়েছে। সেই ভুলটাকে আবার যদি আমরা রেকটিফাই করে নিই, দেখবে ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে গেছে, তখন সাসপেন্স গায়েব, উঠে যাবে, তখন জার্নাল উল্টে যায়। এখন এত ডিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা হোমওয়ার্ক রইল, ঠিক আছে। কিছু জিনিস একটু বলে দিই, যে জায়গাটা আটকাতে পারে, আগে স্ক্রিনশট নিয়ে নাও। এটা সুন্দর দেখে এটা স্ক্রিনশটটা নিয়ে নাও, বলে দিই কোন জায়গাটা আটকাতে পারে, তারপর করে আমাকে কমেন্টে জানিও কত এলো। আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। এখানে আবার সাসপেন্স বলেনি, ওরকমই ধরো কোনো ট্রায়াল ব্যালেন্সের আইটেম তোমাকে মিসিং করে দেবে, এই যে যেমন জিজ্ঞাসা চিহ্ন, অনেকে লক্ষ্য করে যাওয়ার করোনি, এখন করলে তো এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিয়েছি, কেন? এই অ্যামাউন্টটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। সব ইনফরমেশানকে কাজে লাগিয়ে এবং মাথায় যে বুদ্ধি দিয়েছে ভগবান বা ঈশ্বর, আল্লাহ, যাই বলো, তো সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে এটাকে বার করতে হবে। আচ্ছা, কি বলেছে? ক্যালকুলেট দি অ্যাডভান্স রেন্ট, মানে ওই যে বললাম রেন্ট পেইড ইন অ্যাডভান্স বা প্রিপেইড রেন্ট, সেই প্রিপেইড রেন্টটাকে আমাদেরকে বার করতে হবে। এই ফলোয়িং এগুলো যেটা কার বুকসে? ইন দি বুকস অফ মোহাম্মদ রিজওয়ানি, এটার নাম, ঠিক আছে। আচ্ছা, দেখো কি বলছে, তোমাদের বিল্ডিং আটকাবে না, তোমরা জানো বিল্ডিংয়ে কী হয় ব্যালেন্স, ফার্নিচারটা অ্যাসেট ডেবিট ব্যালেন্স। আচ্ছা, এই যে জিনিসটা, এই বস্তুটায় পড়ে আসছি। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল আমি আগেও বলেছি, এটা লাইবিলিটি, মানে অনেকটা ক্রেডিটর্স টাইপের, তো ক্রেডিট ব্যালেন্স। অ্যাডভান্স তো দেয়নি, এটা বাড়ি করতে হবে। রিপেয়ার্স অফ ফার্নিচার, এটা এক্সপেন্স, এটা ডেবিট ব্যালেন্স হবে। পেটেন্ট ট্রেডমার্ক অ্যাসেট তোমরা জানো কি ব্যালেন্স হবে। সেক্ষেত্রে ব্রাদার্স কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস, অনেকটাই যে ওয়াইফস কন্ট্রিবিউশনের মতো, সেম ট্রিটমেন্ট হবে। আচ্ছা, রেন্ট তোমরা জানো এক্সপেন্স, ডেবিট ব্যালেন্স। এইবার আসি মর্টগেজ লোন ফ্রম IDBI ব্যাঙ্ক @8% PA, তোমাদের এই রেটটা কোনো কাজে লাগবে না, বারবার বলেছি এগুলো ফলস দেয়। হ্যাঁ, অঙ্ক বিশেষ, এবার অঙ্কে দেখতে হবে কোথায় ইন্টারেস্ট কাজে লাগছে। ফাইনাল অ্যাকাউন্টে যেমন লাগবে কাজে ইন্টারেস্ট, এখানে লাগবে না, এখানে বলেনি যখন কিছু লাগবে না। আচ্ছা, তাহলে এটা মর্টগেজ লোন, তোমরা বাংলা ভাষায় একটা জিনিস যদি কিছু না বোঝো, মর্টগেজ লোন কি, আবার অনেকে বোঝো, যদি কেউ কিছু না বোঝো, তো মোদ্দা কথা বাংলা কথা কি বুঝেছি, স্যার বলেছিল যে লোন ফ্রম বললে লাইবিলিটি, ক্রেডিট ব্যালেন্স বুঝিয়ে দেওয়া, লোন নিয়েছি IDBI ব্যাঙ্ক থেকে। এবার মর্টগেজ লোন জিনিসটা একটু হালকা করে বুঝে নাও। মর্টগেজ লোন কি? ধরো তোমার কাছে কিছু সম্পত্তি আছে বা অ্যাসেটস আছে, হতে পারে সেটা ল্যান্ড, হতে পারে সেটা মেশিনারি, হ্যাঁ, হতে পারে তোমার জেনারেটর ছিল, একটা ব্যাংকে দিয়ে এসছো যে এটা রাখো, আমাকে কিছু টাকা দাও লোনে ধারে, পরে আমি এটাকে বন্ধকটা ছাড়িয়ে যাব। অনেক সময় দেখবা তোমরা সিরিয়ালে বলে যে বাড়ি বন্ধক দিয়ে, গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছে, তো অনেকটা ওই বন্ধক, মর্টগেজ মানে বন্ধকি লোন, হ্যাঁ, মর্টগেজ লোন। তো এইটাই, এটা ক্রেডিট ব্যালেন্স হবে, কারণ এটা একটা লাইবিলিটি তোমার কাছে। আচ্ছা, ক্যাসেট ব্যাংক তোমরা জানো, ক্যাপিটাল জানো। আচ্ছা, এইবার আসি সাসপেন্স অ্যাকাউন্টে। সাসপেন্সের পাশে ডেবিট বলা, তার মানে ডেবিট ব্যালেন্স, সাসপেন্স। তোমরা যখন ডেবিট ব্যালেন্সটা টোটাল করবে, সাসপেন্সের অ্যামাউন্টটাকে নিয়ে করবে, ঠিক আছে, নিয়ে করবে। এবং তোমরা ক্রেডিটটা যখন যোগ করবে, ক্রেডিটটা করবে। দেখো, সাসপেন্স তোমাদের কোথায় এসছে? ডেবিট এসছে, তার মানে ডেবিট তোমাদের কম ছিল, ডেবিট ব্যালেন্স। তাইলে তোমরা কি করবে? ক্যাপিটাল কি বলছি, ক্রেডিট ব্যালেন্সের টোটালটা করবে,
সেখান থেকে তোমরা ডেবিট ব্যালেন্সের টোটালটা বাদ দিয়ে দেবে, তাইলে তোমরা অ্যাডভান্স রেন্ট পেয়ে যাবে, তাই না? অ্যাডভান্স রেন্টটা কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। তাহলে ডেবিট ব্যালেন্স কম আছে, ওটা আননোন মানে, তাহলে তোমাকে ডেবিট ব্যালেন্সটা বাদ দিতে হবে কার থেকে? ক্রেডিট ব্যালেন্সের টোটাল থেকে, তাইলেই তুমি অ্যাডভান্স রেন্ট পেয়ে যাবে, আর কিছুই না এটা। ঠিক আছে? তো আশা করি পারবে। যেগুলো হোমওয়ার্ক দিলাম তোমাদের আমাকে একটু কমেন্ট সেকশানে করে জানিও তোমরা প্লিজ। হ্যাঁ, আমি তোমাদের ওটা চেক করে দেবো, ঠিক হলে তো রাইট দেবোই, আর যদি ভুল হয় আমি ওটাকে রেকটিফাই করে দেবো। তবে অবশ্যই সবাই রেসপন্স করো। এর আগেও দুটো ভিডিওতে আমরা বলেছি যে তোমরা কমেন্টে রেসপন্স করবে, তো বেশি জনের পাইনি, একজনেরই রেসপন্স আমরা পেয়েছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখছি যখন রেসপন্স করো, তোমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো একটু, এটা তো তোমাদেরই ভালো হবে। তোমরা এখন যে কোশ্চেনগুলো দেখছো, এখন যদি স্কিপ করে বেরিয়ে যাও, ও ঠিক আছে, ধরো তোমরা ভুল জানলে, ভুল জেনে বেরিয়ে গেলে, ওটা করো না, কমেন্টটা অবশ্যই জানাও। প্রত্যেকেরই তো একটা একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে, তাই দিয়ে দেখছো ইউটিউবটা, তো জানাও করে, কমেন্ট করে। তো আমি ওটাকে সঠিকটা তোমাদের বলে দেবো, আর যদি তোমরা সঠিক হও সেটাও আমি জানিয়ে দেবো যে তুমি সঠিক বলেছো। ঠিক আছে? তো পরীক্ষা চলছে, খুব ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারটা দাও, এবং তারপর আমরা সেকেন্ড সেমিস্টারে কী কী হবে না হবে সে সব কিছু বলে দেবো। এছাড়াও কস্টিং ট্যাক্সেশন, বিজনেস স্টাডি, এই দুটো সাবজেক্টেরও আমরা এরকম এমসিকিউর গুরুত্বপূর্ণ প্যাটার্ন আলোচনা সব নিয়ে আসবো। আমরা এমসিকিউ আলোচনা করছি মানে এরম না যে কটা এমসিকিউ করাচ্ছি সে কটা ধরে শুধু কোশ্চেন অ্যান্সার বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওটা এক্সপ্লেন করছি, এবং একটা কোশ্চেনের সাথে আমাদের 5টা কোশ্চেন আরও রেডি হয়ে যাচ্ছে। কেননা যে কনসেপ্টটা আমরা দিচ্ছি কনসেপ্ট, এবার ওই কনসেপ্টটা তুমি মাথায় রেখে দিলে ওর উপর যা কোশ্চেন আসবে সব করে দিয়ে চলে আসবে। এইটা হচ্ছে আমাদের মোটো বা অবজেক্টিভ। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, কেমন লাগলো তা কমেন্টে জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর একটা আমি অ্যাকাউন্টসে তোমাদের মক টেস্ট টাইপ নেব, পরীক্ষা তোমাদের যেদিন হবে তার আগের দিন অথবা তার আগের দিন এটা নেব। কোশ্চেন ইউটিউবেও পাবে, আবার ইসেতে টেলিগ্রামে দিলেই ভালো হয়, সুবিধা, কেন ইউটিউবে দেওয়াটা একটা চাপের বিষয়। সেক্ষেত্রে ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে টেলিগ্রামেও জানাতে পারো, আমি চেক করে দেবো। আবার তোমরা ইউটিউবে কমেন্ট সেকশনেও জানাতে পারো, দেখছি অ্যানাউন্স করে দেবো পরের ভিডিওতে বিষয়টা। তো এই অবধি রইল আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জয় হিন্দ।